ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের কন্টেন্ট অবশ্য করে টন্দীপ এবং টন্দীপের সঙ্গে টন্দীপদের দিদি এবং তাদের বিভিন্ন ধরনের বাণী, অর্থাৎ আকাশবাণীর কিছু কথা এবং অবশ্য করেই 22 তারিখের কথা, এসব নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই বলে নিই, টন্দীপ যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে সেটা কি তোমরা বুঝেছো? আমার তো মনে হয় বুঝেছি। কেন বলছি? সকালের দিকের যে ভিডিওগুলো দেখছিলে, মানে ব্লগিংয়ে আজকে যেটা পাবলিশ হলো, তাতে ওকে যেরকমটা দেখিয়েছে ক্রমশ ডে বাই ডে যখন ফিরে এসছে, ভাবভঙ্গি কিছুটা হলেও বদলেছে না বদলায়নি? বলবে, তোমরা নিজেরাই বলবে। কারণ সকালের চোখ মুখ আর বিকেলের চোখ মুখের মধ্যে একটু হলেও ফারাক ছিল। কেন বলো তো? ধীরে ধীরে বলছি। তাহলে শুরু থেকে শুরু করি। তাহলে ফার্স্টেই দেখালো আজকে ছিল কোর্টের ডেট, অর্থাৎ গতকাল, অর্থাৎ আজ হলো তোমার কী বার, ওয়েডনেসডে, তার মানে টুইসডে ব্লগ। এটা অবশ্য করেই হনুমানজির পুজো ছিল, কাজেই সেই জন্য ওটা মঙ্গলবারই ছিল। তা মঙ্গলবার দিনে বসিরহাট কোর্টে যাওয়ার কথা ছিল এবং তার জন্যই প্রস্তুতি। সকালবেলা সব দেবতা ছেড়ে হনুমানজিরই পায়ে পড়েছিলেন আমাদের প্রদীপ দাদা। অবশ্য করেই তার পুজো করে তার আশীর্বাদ নিয়ে বসিরহাট কোর্টের উদ্দেশ্যে তার রওনা শুরু হলো। তার আগে মার অন্ন অবশ্য করেই খেয়ে বেরোলেন, কারণ উনি মার খাওয়ার ছাড়া বাইরে কখনোই বের হন না, যতই বাইরে খান না কেন। অবশ্য এই দিনটা ছিল মঙ্গলবার, নিরামিষ খাওয়ার দিন, কাজেই সেক্ষেত্রে বাড়ির অন্নই একমাত্র ভরসা। বাইরে শুধুমাত্র উনি দই ভক্ষণ করেছেন। তোমরা কিছু মনে করো না, আমার যেহেতু শুরুতেই হনুমানজির পুজো দেখিয়েছে, তাই আমার কিছু কিছু ভালো বাংলা বেরোলেও বেরোতে পারে। এটা আমার মানে হনুমানজিরই দাক্ষিণ্য বলতে পারো। যাই হোক, সঙ্গে ছিল ওর এক ভাইপো এবং তাকেও অনেকবার করে খেতে বলা হয়েছে, মনে হয় খায়নি, খাওয়া দেখায়নি, তার জন্য মনে হলো। যাই হোক, ছেলেকে না, ছেলের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে অবশ্য করে এই ব্যাগ গুছিয়ে হনুমানজির ভক্ত তার স্পেশাল বহু শখের বাইকটি বার করে তার ভাইপোর সঙ্গে রওনা দিল বসিরহাট কোর্টের দিকে। তা এইখানে একটু ছোট্ট করে বলে নিই, কদিন আগের হাইকোর্ট অভিযান কথাটা, কিছু পুরনো কথা, মানে মেমোরি রিকল করি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বেশ কিছু সংখ্যক ইউটিউবার, অবশ্যই কন্ট্রোভার্সি গোষ্ঠীর কয়েকজন ইউটিউবার সেই সমাজসেবী দিদিকে নিয়ে হাইকোর্ট অভিযানে গিয়েছিল এবং সেখানে ছিলেন আমাদের এই টন্দীপ দাদাও স্বয়ং উপস্থিত ছিলেন। এবং সেই দিনের বার্তাগুলো নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। অবশ্য করেই সেই বার্তাগুলো আমি আরেকটু মনে করিয়ে দিই। সমস্ত কোর্ট ছেড়ে, সমস্ত কোর্ট মানে বসিরহাট এবং রানাঘাট, সব দিকের কোর্টের উকিলের দায়িত্ব বাদ দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে এখন হাইকোর্টের উকিলই ভরসা, অর্থাৎ দিদির উকিল। তাহলে তার জন্যই নতুন করে হাইকোর্টে এলো এবং তার মতো হাইকোর্টে সেদিন টন্দীপ সমস্ত কাজকর্ম করেছে। তা আমরা কি ভেবেছিলাম, ওর কথাবার্তা অনুযায়ী এবার থেকে হয়তো হাইকোর্টেই কেস লড়া হবে। ওই বসিরহাট, রানাঘাট সমস্ত জায়গা থেকে কেস ট্রান্সফার করে হয়তো বা হাইকোর্টে নিয়ে এসছে। বুঝেছিলে কি না? আমার তো এই বুদ্ধিতে আমি এটাই বুঝেছিলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে কি বোঝা গেল? আজকে দাঁড়িয়ে তোমরা কি বুঝতে পারলে? কোনো কেসই কিন্তু ট্রান্সফার হয়নি, না বসিরহাট না রানাঘাট। আমার মনে হয়, এটাও মনে হয় বলে নিলাম, কারণ কখন যে কী হয় কেউ তো বলতে পারে না। কোর্ট ট্রান্সফার হয়নি। কি করে বলছি? তাহলে আজকে বসিরহাটে যেতে হতো না, মানে যেটা দেখালো গতকাল। এবং যে উকিলের সঙ্গে ছবি সেদিনকে থাম্বনেলে ছিল টন্দীপে, সেই উকিলকে আজকে বসিরহাটে দেখা গেল। তার থেকে এইটুকু পরিষ্কার হয়ে গেল যে এই উকিলটি হলো ওই সমাজসেবী দিদির সাইডের কোনো উকিল, যার হাতেই সমস্ত কেস এই টন্দীপ সমর্পণ করেছে এবং ও নিজে মুখে আজকে সেটা স্বীকার করে নিল, আমার বলার অপেক্ষা রাখে না। এবং এই কাজটি করতেই সেদিন টন্দীপ হাইকোর্টে গেছিল, অর্থাৎ এই উকিলের কাছেই হয়তো বা পরিচয় করাতে গেছিল বা উকিলের সঙ্গে কথা বলতে গেছিল, এইটা হতে পারে। এই যে আমি সব করে দিলাম, হাইকোর্টে আমরা চলে এলাম, হাইকোর্টেই এবার কেস লড়বো, আসলে টন্দীপদের তরফ থেকে কোনো কেসই সেভাবে হয়নি হাইকোর্টে। হয়নি সেভাবে কেন বললাম? কারণ হয়েছে তো অপর দিক দিয়ে, হাইকোর্টে তো আসতেই হবে, সেটা কথা না। কথাটা টন্দীপের তরফ থেকে হয়নি। তাহলে সেদিন কেন গেছিল টন্দীপ? এটা তো ওই সমাজসেবী দিদিও করে দিতে পারত। কেন করানো হয়েছিল? লোককে দেখানোর জন্য, ভিউজ খাওয়ার জন্য, ভিউজ বাড়ানোর জন্য। আজকে টন্দীপ যে বড় বড় কথা বলতে বসেছে, সব কিছু করা হয় ভিউজের জন্য, মানে ওর অপোনেন্ট পার্টিকে বলছে যে যা কিছু করছে, যা কিছু বলছে, কোনো কিছুই সত্যি না, যা কিছু হচ্ছে ভিউজের জন্য, রেভিনিউর জন্য। কাজে ওদিকে তোমরা কান দিও না। আমাদের দিকে কান দিতে কে বলেছে? আমাদের কথা সত্যি বলতেই বা কে বলেছে? আর টিনার তরফ থেকেও কিছু বলা হয়নি, ও কিন্তু কিছুই বলেনি হাইকোর্ট সম্পর্কিত কোনো নিউজ। আমরা যেটুকু জেনেছি ই কোর্ট অ্যাপের সাহায্যে জেনেছি, ঠিক আছে? কাজেই যা জানা হয়েছে সবই অনলাইনে জানা হয়েছে, এমন নয় যে কারোর মারফত আমরা জেনেছি। কাজেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বোঝানো হচ্ছে ওই কথাগুলো ভুয়ো, ওই কথাগুলো মিথ্যে, ওই কথাগুলোয় কান দিও না।
এইটুকু বলে আবার নেক্সট কন্টিনিউ করছি। তাহলে বসিরহাট কোর্টে পৌঁছানো হলো, পৌঁছানোর পর ওয়েট করা হলো, উকিলদের ওয়েট করা হলো এবং অবশেষে দেখা হলো মিউট করে তাদের কথাবার্তা হচ্ছিল, যেটা আমরা শুনতে পাইনি, শোনানোর কথাও না। এত দাবিও আমরা রাখি না, কারণ এটাই স্বাভাবিক, কিছু জিনিস অঘোষিত বা মানে না শুনিয়ে রাখতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি বললো না, যেহেতু বসিরহাটের যে উকিল রণদীপের পক্ষে লড়ছিল, সেই কেসটা ওই ম্যাডামের হাতে, যে উকিল ম্যাডাম এলেন নতুন, তার হাতে ট্রান্সফার করে দেওয়া হলো। সেই সংক্রান্ত কথাবার্তা বলতে ওরা সেই কোর্টে গেছিল এবং যা কেস তার ডিটেলস সেটা ম্যাডাম এখনও দেখবেন, শুনবেন। যেহেতু কেসটা নতুন, তারও তো স্টাডি করার প্রয়োজন আছে, অতএব সেটা এখনও দেখতে অনেকটা সময় লাগবে এবং এটা একটা লেন্দি প্রসেস, সবাই জানি আমরা। এটা বলার কোনো প্রয়োজন নেই যে কেসটা একজনের হাতে থাকলে, যে পজিশনে থাকে, তার হাত থেকে সেই কাজটা নিয়ে নেওয়ার পর যে নেবে নতুন, তারও স্টাডি করতে অনেকটা টাইম লাগবে। আমরা ধরেই নেব উনি অনেক বড় উকিল এবং হয়তোবা অনেকগুলো কেস হাতে ওনার থাকার কথা, সেক্ষেত্রে হয়তোবা একা উনি টনদীপকে টাইমও দিতে পারবেন না। কাজেই কেসটা বা প্রসেসিংটা যে অনেকটা লম্বা হবে তো স্বাভাবিক, এটা আমরা জানি। নতুনত্ব কি দেখালো, এটা তো দেখাতোই। এই যে বসিরহাট সংক্রান্ত, কোর্ট সংক্রান্ত কেসে যে এই যাতায়াত সংক্রান্ত ব্লগিংটা এলো, এটা কিন্তু টনদীপ দেখাতোই। এর সঙ্গে কিন্তু কালকের খবরের কোনো নতুন করে যোগাযোগ নেই, এটা হয়েই আসছিল, এটাই চলছিল বা এটাই চলতো। যেটা নতুনত্ব এলো সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে 22 তারিখ সংক্রান্ত যে খবরটা আমরা অ্যাপের মাধ্যমে জেনেছি সেটা হলো ভুয়ো, অর্থাৎ টনদীপের তরফ থেকে ভুয়ো বলা হয়েছে, আকাশবাণীর তরফ থেকে কিন্তু ভুয়ো বলা হয়নি। উনি কিন্তু ওনার খেলা খেলে যান। ওই বলার মধ্যেও কিন্তু বলা হয়েছে হয়তোবা ওই ডেটে শুনানি নাও হতে পারে, একটা হয়তো লাগিয়ে দিয়েছেন উনি। তার মানে ভাবো এরা কি চেষ্টা করছে, 22 তারিখের ডেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। এইবার যেটা করবে, হাইকোর্টের আদেশ তো, তাই এটা তো কোনো কেস নয়, এটা কোনো তোমার শুনানিও নয়, কাজেই এটা একমাত্র একটা আদেশ, মানে নির্দেশ হাইকোর্টের। সেই নির্দেশটার যে ডেটটা দেওয়া হয়েছে, সেই ডেটটাকে চেঞ্জ করার চেষ্টা হয়তো বা এটা ভিতর থেকে করবে, আবার নাও করবে তো বটেই, এই চেষ্টাটা করার চেষ্টা করবে। কারণ যেহেতু জিনিসটা আমরা জেনে গেছি বা সবাই জেনে গেছে এই অ্যাপের মাধ্যমে, অবশ্য করেই আমরা চ্যানেলের মাধ্যমে জানিনি, এখনও টিনার তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। এইবার এরা তো একটা চেষ্টা চালাবে, কিন্তু দেখা যাক হাইকোর্ট এদের কথা শোনে কি শোনে না। এই ম্যাডাম তো সব জিনিসটাকেই নিজের বাবার সম্পত্তি মনে করেন। উনি মনে করেন উনি টোটাল ল সিস্টেমটাকে উনি হাতে নিয়ে ঘোরেন। উনি যেভাবে চালাবেন দুনিয়া সেভাবে চলবে, উনি যেভাবে বলবেন বিচারক সেভাবে রায় দেবে। হ্যাঁ, তা আমি বলি উনি এখানে বসে আছেন কেন? ওনার তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। উনি হাইকোর্টে থেকে ওনার প্রেশিয়াস টাইম লস করছেন। ওনার অরিজিনাল জায়গা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর পাশে। দেখা যাক প্রধানমন্ত্রী ওনাকে চেয়ারটা ছেড়ে দেয় কিনা। কারণ আমাদের থানার পুলিশ স্টেশনরা তো ওনাকে চেয়ার ছেড়ে দিচ্ছে, চেয়ার মুছে দিচ্ছে, গাড়ির দরজা খুলে দিচ্ছে, বাড়ির সামনে পিকেটিং করছে। তা নেক্সট লেভেলটা তো আমাদের মনে হয় প্রধানমন্ত্রী হওয়া উচিত। তা উনি কিছু করেন নাকি সেটাও তো আমাদের দেখা উচিত। যে লেভেলের উনি কাজকর্ম করেন বা যে লেভেলে উনি কথা বলেন এবং যে রাজনৈতিক দলটাকে উনি মানে কি বলবো হয়ে একটা কাজকর্ম চালানোর চেষ্টা করেন, কাজেই সেই দলেরও তো কিছু বলা উচিত ওনাকে নিয়ে, আমার তো মনে হয়। কারণ ওই দলের নেতাগোষ্ঠীরা কি দেখতে পাচ্ছেন যে ইনি কিভাবে এনার প্রচার ইউটিউবে চালাচ্ছেন বা কী ধরনের হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন বা জোর করে কাজ করাবার চেষ্টা করছেন? তাহলে এই ধরনের কাজকর্ম যদি কোনো একটা মানে পলিটিক্যাল গোষ্ঠী থেকে আমরা ডিজার্ভ করি, তাহলে সেই গোষ্ঠীকে কি আমরা সেইভাবে মানে বিশ্বাস করতে পারবো কি? আমার তো মনে হয় এই দলের যারা আছেন বা দলের যদি কেউ এই জিনিসটা চোখে পড়ে, তাদের অবশ্য করেই দেখা উচিত এই মহিলা কী ধরনের কাজকর্ম করছেন এবং কী ধরনের কাজকর্ম চালাতে চাইছেন। এরা তো মানবাধিকার মানে কর্মী সংস্থা বলো বা কোনো গোষ্ঠীর মানে কোনো পলিটিক্যাল সংস্থার সঙ্গে যুক্ত বলো, যার সঙ্গেই মিলে ইনি কাজ করুন না কেন, এদের তো নাম খারাপ করছেন। অবশ্য করেই এনার ব্যাপারটা কিন্তু বিশেষভাবে দেখা উচিত, কারণ ইনি যাদের সঙ্গে ওঠা বসা করেন বা যাদের সঙ্গে ইনি কাজ করেন তাদের তো কোনো মানে বেসিক্যালি কোনো স্টেটাস নেই, কোনো স্ট্যান্ডার্ডও নেই। তাহলে এনার স্ট্যান্ডার্ড কী আছে যা দিয়ে উনি ওদের স্ট্যান্ডার্ড বাড়াবেন বা উনি ওই স্ট্যান্ডার্ডে নামবেন? আমার তো মনে হয় ওনার স্ট্যান্ডার্ডটা ওনাদের যাদের সঙ্গে মিশছে তাদের মতোই। তার জন্যই তার কাজকর্মে এত মিল, তার কথাবার্তায় এত মিল এবং মন মানসিকতার সঙ্গেও খুব মিল খায় ওই সব মহিলাদের সঙ্গে। তাহলে বোঝাই যাচ্ছে এর কাজের কি নমুনা। তবে আজকে বুঝে গেছি এনাকে ভয় পাওয়ারও কিছু নেই, এনাকে শোনারও কিছু নেই। ওই আকাশবাণীগুলো না শুনলেও চলবে, কারণ যাই হবে আইনের হাত ধরে হবে। উনি যেটা করেন সেটা বেআইনি করেন। এই যে গতকাল আমরা কালনায় যে ঘটনাগুলো দেখলাম,
সেটা যে কতটা মানে কি বলবো, মানে মানে হাস্যকর লেগেছে আমার কাছে, সেটা নিয়ে আলাদা ভিডিওতেই অবশ্য করেই বলবো। কারণ এদের কাজকর্ম প্রক্রিয়া জাস্ট মানে ফালতুই লাগে আমার। কারণ জাস্ট কারোর বিরুদ্ধে জিডি আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারি, থানা বসে আছে এইসব নেওয়ার জন্য, কিন্তু তারপরে কি কাজ হবে, তারপরে কি পদক্ষেপ, তারপরে কি স্টেপ, এইগুলো কিন্তু দেখার বিষয়। সেটাই আমরা দেখতে পাচ্ছি না। আজকে 1-1.5 মাস 2 মাস হতে চললো প্রায়, জিনিসগুলো কোনো কিছুই আমাদের সামনে আসছে না। যেগুলো আসছে কিছু মিটিং, কিছু লাইভ, কিছু আকাশবাণী এবং কিছু মানে আস্ফালন, এইটুকুই শুধু আমরা দেখতে পাচ্ছি। আর উনি এই ভদ্রমহিলা তো মাঝখান দিয়ে সবার কাছ থেকে কী পরিমাণ এর আখের বোঝাচ্ছে, আমার মনে হয় টন্দীপের কেসটা কিছুটা সলভ হলে আমরা টন্দীপের মুখ থেকেই জানতে পারবো। কারণ বড় ব্লগার বলে কথা, কারণ ওর কেসটাই তো বেশি স্ট্রং অর্থে ওকে পাইয়ে দেওয়ার ব্যাপারটা বেশি থাকবে, কাজে ওর কাছ থেকে খসাবার ব্যাপারটাও বেশি থাকবে। সেই ব্যাপারটা একমাত্র টন্দীপের কাছ থেকে আমরা ভবিষ্যতে জানলেও জানতে পারি যে কতটা খসলো, কীভাবে প্রেশারাইজ করতে হলো। কারণ হাইকোর্টের উকিল বলে কথা, তাহলে তার ফিজও বেশি। যিনি বসিরহাটের উকিল হবেন বা রানাঘাটের উকিল হবে, তার থেকে ফিস বেশি, নিশ্চয়ই হাইকোর্টের উকিল, তাহলে নিশ্চয়ই টন্দীপকে সেটাও বিয়ার করতে হচ্ছে। কাজেই আজকাল টন্দীপের কথাবার্তা, বিহেভিয়ার যা কিছু হচ্ছে সবই কিন্তু ওই দিদির দ্বারাই কন্ট্রোলিত হচ্ছে। এবং হয়তো আমরা 2-3 দিনের মধ্যে কোনো একটা লাইভও দেখতে পাবো টন্দীপের চ্যানেলে, আশা করছি, না হলে অন্য কোনো চ্যানেলে। দেখা যাক কি হয়, কি করতে চায়, এবং অবশ্য করেই দেখবো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এটা কী স্টেপ নেয়। সব কিছুই তো দেখার, কারণ আমরা দেখার জন্য বসে আছি, ওরা দেখানোর জন্য বসে আছে, এবং আমাদের ভিউয়ার্সরা ভাবছে কি হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আজকে টন্দীপ যে কথাগুলো বললো বাড়ি এসে রেস্ট নিয়ে, দেখেছো নিশ্চয়ই ওর কথাবার্তার মধ্যে কতটা অসংলগ্নতা রয়েছে। ফার্স্টে বলি, ও যখন ফিরলো ওই সোনা হোটেলে গেছিলো এবং খাওয়া দাওয়া করেছে, সঙ্গে যে ভাইপোটা গেছিলো ও খায়নি, জাস্ট দই খেয়েছে। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বলছিল দই খেয়েছে আর একটা কি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। দেখো, ও কিন্তু নিজে কিনেছে, ওকে কেউ খাওয়ায়নি। তাহলে কি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে সেটা ও মনে করতে পারছে না। এটা কিন্তু তোমরা খেয়াল করো। আমি একটা জিনিস আজকে এই মুহূর্তে কিনে খাবো, এটা আমার 10 দিন 1 মাস আগের ঘটনা নয়। তাহলে আমি জাস্ট কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে বাইরে এসে খেয়ে এসেছি এবং নিজে খেয়েছি, নিজে কিনেছি, তাহলে আমার মনে থাকবে না আমি কি খেয়েছি? ওর কিন্তু মনে নেই। তার মানে কতটা আনমাইন্ডফুল হলে মানুষের এই ধরনের কথা ব্লগিংয়ের মধ্যে চলে আসে। ওর যদি এই জিনিসটা খেয়ালও থাকতো যে আমি ব্লগিংয়ে কী বলছি, তাহলে কিন্তু ও মাইন্ডফুলি কোনো কিছু একটা মনে করে বলেও দিতে পারতো, কিন্তু সেটাও বলেনি। কারণ ও ব্লগিংটাই বাড়িতে ফিরে আসার পর যেটুকু করেছে খুব আনমাইন্ডফুলি করেছে, কারণ ও ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছে। কারণ ইকোর্ট সার্ভিসের অ্যাপটাই দেখা গেছে দুপুরের পর, তার জন্য ও যখনই ও দেখেছে কিনা আমি বলতে পারবো না, ওর কানে গেছে কথাটা, এইটা জেনে নাও। ওকে ফোনাফোনিতে জানানো হয়েছে বা ও ফোনে জেনেছে এইভাবে, বা ওকে কমেন্টসে জানানো হয়েছে, যাই হোক কোনো না কোনোভাবে জানানো হয়েছে। জানার পর থেকে কিন্তু ও ডিস্টার্ব ফিল করছে, তার জন্যই এইসব অসংলগ্ন কথা। এবং যেখানে টন্দীপ পুরো ব্লগিংটা শেষ করে একদম রাতে গিয়ে খাওয়া দাওয়া অমুক তমুক দেখিয়ে, কিন্তু সেটা কিন্তু করেছে তাড়াতাড়ি বললো না আমি ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমোতে পারছি না। ক্যামেরার বাইরে গিয়ে ক্যামেরার পিছনে আমার নানান চিন্তাভাবনা মনে হচ্ছে অনেক কঠিন, অর্থাৎ ওর প্রচুর পরিমাণে চিন্তা হচ্ছে, যেটা কিনা অন ক্যামেরা বলতে পারছে না। কাজেই ও তাড়াতাড়ি চেষ্টা করলো ব্লগিংটা শেষ করে দিতে, এবং ওকে যেটুকু বলা হয়েছিল ও সেটুকুই ওর মতো করে বলে ব্লগিংটা শেষ করলো। তাতে অনেকের মনে হতে পারে যে টন্দীপ যখন বলছে হয়তো বা জিনিসটা ফালতু, কিন্তু জিনিসটা তোমরা একটু খেয়াল করে দেখো যে এটা টিনার মাধ্যমে আমরা জানিনি, বা আমরা নিজের থেকে বলছি না, এটা জানা গেছে অবশ্য করেই ইকোর্ট সার্ভিস অ্যাপের মাধ্যমে। এবং এটা যখন ওই অনলাইনে আমরা জেনেছি, তখন জিনিসটা নিশ্চয়ই ফেক হবে না, তাই না? একটা অ্যাপ যখন রয়েছে, সেই মাধ্যমে যখন বিভিন্ন কেসের ডিটেলস জানা যায়, তাহলে সেইটা যখন পাবলিশ হয়, সঙ্গে সঙ্গে হয়নি। খেয়াল করে দেখো কবে টিনা গেছিলো, মনে হয় গত ওয়েডনেসডে, আর আজকে মানে আমরা টুইসডে দুপুরের পর জানতে পেরেছি। তাহলে কিছুটা টাইম নিয়ে তো জিনিসটা বেরিয়েছে। তাহলেই বুঝে দেখো যে জিনিসটা সত্যিই না মিথ্যা। তোমরা নিজেদের মাথা দিয়ে চিন্তা করবে। আর আমাদের যেটা বোঝানো হচ্ছে, যাতে আমরা এই জিনিসটাকে মিথ্যে বলে ভেবে নিই, মানে আমরা তো জানি, ভিউয়ার্সরা বিশেষ করে আমাদের ভিউয়ার্স বা টন্দীপের তরফের ভিউয়ার্স যারা আছে, তারা যেন জিনিসটাকে সিরিয়াসলি নেয়। কারণ মাঝখানে যে কিছুটা সময় আছে, ওরা তো চেষ্টা চালাবে। আমি তো কালকের ভিডিওতে অবশ্যই বলেছি, প্রতিপক্ষকে কখনো হালকা নিও না, কারণ এরা দেখো দেয়ালে পিঠ থেকে গেছে, তখন শেষ চেষ্টাটুকু তো করবে। তা এই চেষ্টাটা করার মানে ফালতু, কারণ ওই সমাজসেবী দিদি অলরেডি কিন্তু কোনো একটা লাইভে বলে দিয়েছিল যে সন্তানের মানে দায়িত্বটা
বাবা মা দুজনেরই 50-50 এবং চান্সও 50-50, এটা কিন্তু খেয়াল করে রাখবে। উনি নিজে মুখে স্বীকার করেছেন চান্স 50-50, এমন নয় যে বাবার বেশি মার কম, মার বেশি বাবার কম। তাহলে এইখানে যখন হাইকোর্ট কোনো অ্যাপের মাধ্যমে ডিক্লারেশন দেয়, নোটিশ দেয়, তখন সেটা কখনো মিথ্যে হতে পারে না। এইবার এরা টাইম ডেট হয়তো বা আগে পরে করলেও আগে তো করবে না, পরে করলেও করতে পারে, কিন্তু কত পরে করবে? হ্যাঁ, খুব বেশি হলে এই মাসটা দেখা যায়। সবই দেখতে হবে, ভয় পেলে হবে না। কারণ এতদিন দেখতে দেখতেই একটা রাস্তা তো আমরা দেখতে পেয়েছি তো। তাহলে ওই যে টন্দীপের কথায় এক লেনে ঝামেলা হলে অন্য লেন দিয়ে আমরা ঘুরে যেতাম, আমরা তো তা করিনি। আমরা যেই লেনেই ঝামেলা সেই লেনের মধ্যে দিয়ে গেছি এবং ঝামেলাটা বুঝতে গেছি এবং তার ঝামেলাটা কিভাবে মেটাতে হয় সেটা ভাবতে গেছি এবং অবশ্য করে এই ভাবনা চিন্তা চলার মাঝখানে একটা পথ আমরা খুঁজে পেয়েছি এবং সেই পথেই আমরা চলেছি এবং সেটা হলো ভারতবর্ষের আইনের পথ এবং যে পথে আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে এবং সেই পথেই আমরা আমাদের সফলতা, আমরা যেটা ভেবেছি, আমরা যেটা মনে করেছি বাচ্চাটার কিসে ভালো হবে, সেই ভালোটা আমরা দেখতে পাবো। এই আশাটা আমিও রাখি, আমি আশা রাখবো, আমার ভিউয়ার্সরাও রাখবে। আশা করি আমি ওদের মনে যে জিজ্ঞাসা, ভয় এগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো দূর করতে পেরেছি। তাহলে ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করো, আমার পাশে থেকো আর আমার নেক্সট ভিডিওর ওয়েট করো। টাটা, বাই।